তা দেখো আজকে প্রথমে বলি তোমাদের আজকে প্র্যাকটিস সেট, এতদিন একটা বেসিক আইডিয়া পেয়েছো, আজকে তোমাদের একটা প্র্যাকটিস সেট করানো হচ্ছে। তো প্র্যাকটিস সেটটা দেখো কতটা কি কভার করতে পারো কোশ্চেন অনুযায়ী। হ্যাঁ, আর প্রথমে বলছি খাতাটাকে রেডি করো। খাতাটা পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে তার উপর বেশ করে এই তোমাদের আজকে প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে, প্রত্যেকটা জিনিসকে মিক্সড আপ করে। সেট অনুযায়ী চলো, আশা করছি যেখানে যেখানে ডাউট থাকবে, যে গ্রামার পার্টগুলো ডাউট থাকবে, যে অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ডস, প্রিপোজিশন, পুরোটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে যে কীভাবে ইউজ হচ্ছে। কারণ ধরো শুধু গ্রামার করে তো তোমাদের ধরো একটা আইডিয়া তৈরি হয়, কিন্তু কোশ্চেন না প্র্যাকটিস করলে তো ধরো পরীক্ষার ব্যাপারটা তো ক্লিয়ার হচ্ছে না। তো সেই পরীক্ষার ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আজকে তোমাদের ক্লাস। দেখো তো প্র্যাকটিস সেট 1। আচ্ছা আমাকে আগে বলো, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ ক্লিয়ার? ছবিটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? টাইম নিচ্ছে না তো, দাঁড়াও। হ্যাঁ এসছে। ছবিটা ক্লিয়ার তোমাদের কাছে? আগে বলো, দেখো পরিষ্কার দেখো ছবিটা ক্লিয়ার কিনা। ওকে, দেখো এইভাবে তোমাদের প্রশ্ন পড়ে। প্রথমে দেখে নাও এই ঠিক এই প্যাটার্নে, মানে এইভাবে কোশ্চেন তোমাদের অলরেডি একটা দেখানো হয়েছে, তো আজকে পুরো কোশ্চেন তোমাদের সামনে আনা হয়েছে। দেখো তো এইভাবে কোশ্চেন পড়বে, এইভাবে প্যাটার্নে, এইভাবে বোর্ড করে লেখা থাকবে, এইভাবে অপশন দেওয়া থাকবে, 4টে অপশন দেওয়া থাকবে। তো কিভাবে আমি 4টে অপশনের মধ্যে দুটোকে বা একটাকে বেছে নেবো সেটা তোমাকে এখন কিছু শিখতে হবে। তাহলে প্রথম কোশ্চেনে যাই আজকে 41-এ। দেখো প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই কথাটার মানে বোঝো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে যেটা আছে সেটাকে ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে হবে, ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এই যে ব্ল্যাঙ্কটা আছে সেটাকে ফিল আপ করতে হবে উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশনের পাঠে পড়েছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, যে ভার্বটার সঙ্গে যে প্রিপোজিশনটা বসে সেটাকেই বসাতে হবে। বলছে ফ্রম দ্য লিস্ট বিলো, মানে এই যে 4টে লিস্ট আছে, লিস্টের 4টে অপশন আছে, এই 4টে লিস্টের মধ্যে যে কোনো একটাকে তোমায় বসাতে হবে। কিরকম? দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড। দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড মানে কি, তোমার ওল্ড ম্যানটা মানে বয়স্ক মানুষটা হচ্ছে অন্ধ, বয়স্ক মানুষটা অন্ধ। দেখো ব্লাইন্ড, কিসে ব্লাইন্ড? ব্লাইন্ড মানে কি, চোখে অন্ধ। তো অ্যান আই বলছে দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান আই। অপশন কি? টু, অফ, ইন, বাই। তাহলে এই 4টে অপশনের মধ্যে আমাকে একটা অপশনকে বেছে নিতে হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখনই হবে তখন আমাকে বুঝে নিতে হবে যে এই ব্লাইন্ডনেস বা ব্লাইন্ড শব্দের সাথে আমার কোন প্রিপোজিশন যায়। এক্স্যাক্টলি। তো ব্লাইন্ডনেস, এটা খাতায় লিখে নাও, খাতায় এই পয়েন্টটাকে লিখে নাও যে ব্লাইন্ডনেস শব্দটির সাথে ইন প্রিপোজিশনটা ব্যবহার হয়। ইন প্রিপোজিশন তুমি ইন বললে বলে ইনের আমি আনসারটা দিয়ে দিলাম, কিন্তু তোমাদের একটা প্রসেস শেখাই। প্রথম কথা হচ্ছে এই যে যখনই তোমাদের 4টে অপশন থাকবে কম্পিটিটিভ লাইনে, তুমি আজ ইনটা জানো বলে তুমি বললে, বা একটা গেস তোমার ভেতর থেকে এলো বলে তুমি বলতে পারলে, কিন্তু আমার কথা 4টে অপশনের মধ্যে আমি একটাকে শর্টিং করবো কি করে? আমার তো দুটো মনেই হতে পারে, আমার তো মনেই হতে পারে ব্লাইন্ড টু, ব্লাইন্ড বাই, মনেই হতে পারে। তো আমার প্রথম কাজ হচ্ছে যে 4টে অপশন থাকবে, শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রটা ছাড়া। মানে এই ক্ষেত্রে কেন বলছি, কারণ অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট যেটা হয় সেটাকেই বসাতে হয়, অন্য কিছু ব্যবহার করা যায় না। তো কিন্তু জেনারেল নিয়ম হচ্ছে যে 4টে অপশন থাকবে, সেই 4টে অপশনের মধ্যে দুটো অপশনকে আগে যে কেউ কাটতে হবে তোমার আইডিয়া থেকে। তো এক্ষেত্রে তোমাদের কাটার দেখো প্রথম চান্স হবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড। দেখো প্রথমে টুটা হবে না, টু আমাদের কি করে, কোনো একটা দিক নির্দেশন করে বা বলে যে এরকম, তাহলে প্রথমে টুটা আমার হবে না। আর বাই অ্যান্ড আই তো একদমই হয় না, চোখের দ্বারা আমি অন্ধ, এই শব্দটা কেমন শুনতে লাগছে না, তো বাই প্রথমেই কাটা 4টে অপশনের মধ্যে।
পড়ে থাকবে অফ আর ইন, যে এই দুটোর মধ্যে আমার কি হতে পারে, এই গেসগুলো আমাকে করতে হবে। এক্ষেত্রে যেহেতু আমি জানি ব্লাইন্ডনেসের সাথে ইন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসে না, তাই আমি একদম ডাইরেক্ট ইনে চলে যাব। কিন্তু এই পরের পার্টগুলো যখন আসবে, এই চারটের মধ্যে যে কন্ট্রাডিক্ট মানে যে যেটা হয় মানে পার্থক্যটা হয় সেটাই বোঝাতে পারবো। এখানে তুমি শুধু দেখে নাও যে ব্লাইন্ডনেসের সাথে ইন প্রিপোজিশনটা যায়, তাই এক্ষেত্রে কি বসবে, ইন হবে। ব্লাইন্ড অফ অ্যান আই সেটা কিন্তু হবে না। আইডিয়া ক্লিয়ার? নেক্সট 42, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ দ্য সেম মিনিং। সেম মিনিং মানে কি, সিনোনিম। সেম মিনিং মানে হচ্ছে সিনোনিম। অ্যাজ কমেন্ডেবল, তার মানে কি, এই যে কমেন্ডেবল ওয়ার্ডটা আছে, এই কমেন্ডেবল ওয়ার্ডটা যেটা আছে তার সিনোনিম বা সেম মিনিং দরকার। আগে বলে কমেন্ডেবল মানে কি বলতে পারো? কমেন্ডেবল প্রশংসা, এক্স্যাক্টলি। কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসা। তাহলে প্রশংসা, আমার কাছে এখানে চারটে অপশন, দেখো চারটে অপশনের মধ্যে আমি কি বললাম, চারটে অপশনের মধ্যে আমাকে দুটো অপশন, আমাকে মিনিং বুঝে মানে বুঝে আমাকে দুটো অপশন বাদ দিতে হবে। প্রথমে আমি বলো ইগনোবল। ইগনোবল মানে কথাটা মানে হচ্ছে তোমার প্রতি মানে এটা কি বলবো, ডিসঅনার, মানে তোমার প্রতি অশ্রদ্ধা বা কুখ্যাতি, মানে আমার মধ্যে যেরকম কোনো ইয়ে নেই, অনার কিছু নেই, মানে প্রশংসার মতো কিছু নেই, তার মানে এটা টোটালি অপোজিট হচ্ছে। তো প্রথমে এটাকে আমি কাটবো। দেন হচ্ছে এডিবল। এডিবল মানে কি, যেটা খাওয়ার যোগ্য, যেটা আমি খেতে পারি সেটা এডিবল। এডিবল অয়েল আমরা খুব কথা শুনি, এডিবল অয়েল। তো এডিবল মানে খাওয়ার যোগ্য যে তেল, সেটাকে আমরা খাই, তাহলে এডিবল। তাহলে প্রশংসার সঙ্গে এডিবলের কোনো সম্পর্ক নেই, তাহলে আমি এটাকে কাটলাম। এবার আমার কাছে দুটো ওয়ার্ড পড়ে আছে, এই দুটো ওয়ার্ড দেখো পুরো টোটালি একটা না আনকমন টাইপের ওয়ার্ড, আমরা চিনি না। তো আমাকে দেখতে হবে এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটার মানে কি। এবার বলো ভায়াবল আর লডেবলের মধ্যে ভায়াবল মানে কি বলতে পারবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আচ্ছা, এই যে এই ভায়াবল শব্দটার অর্থ হচ্ছে মানে লাস্টিং করে, যেটা যে জিনিস লাস্টিং করে বা টেক্সট, হ্যাঁ সেটাকে বলে ভায়াবল। তাহলে আমি দেখলাম ইগনোবল হলো না, এডিবল হলো না, ভায়াবল মানে লাস্টিং করা, তাহলে এখানে প্রশংসার কোনো সম্পর্ক নেই, তাহলে এটাও কেটে দিলাম। তাহলে পড়ে রইল কে, লডেবল। আমি যদি লডেবলের মানেটা নাও জানি তো আমাকে এইভাবে বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ধরো আমি তোমার সাথে ধরো এই কিছু আমার দেখো কিছু কিছু ওয়ার্ড চেনা পড়বেই, যখন তুমি প্র্যাকটিস করতে হবে তো কিছু কিছু ওয়ার্ড তোমার চেনা পড়বে। তো আমার প্রথম কাজ যে চেনা ওয়ার্ডগুলোকে আমি চিনি সেই ওয়ার্ডগুলোকে আমি বাদ দিতে পারছি কিনা। বাদ দিলে কি হবে, তোমার অপশনগুলো ছোট হয়ে গেল, মানে আমি চারটে অপশনের মধ্যে এই দুটো অপশন আমার কাছে পরিচিত, তো এই দুটো অপশন কেটে দিলাম, আমি কনফার্ম হয়ে গেলাম। তারপর আমার এখন কম্পিটিশনে কোন দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে, তো এই দুটোর মধ্যে আমাকে একটা চুজ করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 43, complete the idiom by choosing the right word from the options given below। বলছে এইখানে অপশন থেকে তুমি একটা ইডিয়মকে খুঁজে নাও, the options given below, যে অপশনগুলো দেওয়া আছে তার মাধ্যমে। the police has beaten the boy, বাচ্চাটা মানে পুলিশ হ্যাজ বিটেন দ্য বয়, কি বলেছে, পুলিশ কাকে মেরেছে, বয়টাকে মেরেছে, ড্যাশ দ্য বেল্ট উইথ বাই অ্যাভাব বিলো। আগে বলো তো এখানের মধ্যে এমন কিছু মনে হচ্ছে যেটা তোমার ইডিয়মস বলে মনে হতে পারে? হ্যাঁ, দেখো প্রথম আচ্ছা এবার আমি বলি, প্রথম কথা দেখো দাও ইডিয়ম। ইডিয়ম শব্দটাকে চুজ করো, বলো এখানে ইডিয়ম যদি বলি উইথ দ্য বেল্ট, বেল্টের সাহায্যে মারা, বাই দ্য বেল্টকেও তোমরা বললে সাহায্যে মারা, অ্যাবভ দ্য বেল্ট মানে কি, আর বিলো দ্য বেল্ট মানে কি, না নিচে নয়। মনে রাখো ফ্রেজ বিলো দ্য বেল্ট,
এটা একটা ফ্রেজ, বিলো দ্য বেল্ট এটা একটা ইডিয়মস বা ফ্রেজ। মানে কি? ইল্লিগাল বা আনফেয়ার। Below the belt, the police has beaten the boy. এই ফ্রেজটা যেহেতু তোমার এখানে এটা তুমি উইথটা করতে পারতে, উইথ আমি বলবো না, ভুল, কারণ ছেলেটাকে পুলিশ হ্যাজ বিটেন দ্য বয়, পুলিশ বালকটাকে মেরেছে, ছেলেটাকে মেরেছে উইথ দ্য বেল্ট। এখানে যদি প্রিপোজিশনের ব্যবহার বলতো তাহলে কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারতাম, বাই কিন্তু পারতাম না, কারণ বাই দ্য স্টিক হয়, বাই দ্য হয় না, বাইরের পর সেটা মানে ন্যাচারালি নাউন ফর্মটা ইয়ে থাকে, মানে সব মেটেরিয়াল থাকে না, যখন মেটেরিয়াল উইথ দ্য স্টিক ইউজ করা হয়। তো এখানে প্রথমত এটা ভয়েস চেঞ্জ নয়, এটা প্যাসিভে লেখা নেই, প্যাসিভ থাকলে এটা হতো হ্যাজ বিন বিটেন, প্যাসিভে থাকলে এটা হতো হ্যাজ বিন বিটেন, কিন্তু সেটা আমার লেখা নেই, মানে প্যাসিভে নেই, তাই বাই আমার কোনোভাবেই এখানে হবে না। অ্যাভাব দ্য বেল্ট তো একদমই হবে না, কারণ অ্যাভাব দ্য বেল্ট বলে কোনো কথাই হয় না, পড়ে রইল উইথ আর বিলো। যদি আমার প্রিপোজিশন বলা থাকতো তাহলে আমি অবভিয়াসলি টিক দিতাম উইথ দ্য বেল্টে, কিন্তু আমার বলা আছে এখানে ইডিয়মস, ইডিয়মসটা হচ্ছে বিলো দ্য বেল্ট, যেটা মানে পুলিশ হ্যাজ বিটেন দ্য বয় বিলো দ্য বেল্ট, মানে একদম আনফেয়ার ওয়েতে তাকে মেরেছে, মানে ভীষণভাবে মেরেছে, বিলো দ্য বেল্ট মানে এতটাই বেশি মেরেছে। তো বিলো দ্য বেল্ট, দ্য পুলিশ হ্যাজ বিটেন দ্য বয় বিলো দ্য বেল্ট, এই বেনটা হবে না, কারণ আর বিন থাকলে, যদি আমার বিন থাকতো তবে আমি বাইটাকে চুজ করতে পারতাম, যেহেতু আমার বিন নেই তাই আমি বাইটাকে কোনোভাবে চুজ করতে পারবো না। আর অ্যাভাব দ্য বেল্ট তো হয়ই না, তার মানে আমার অপশন দুটো পড়ে রইল, একটা ডি একটা উইথ, একটা বিলো একটা উইথ, কিন্তু উইথটা আমি কেন নিতে পারলাম না, কারণ আমি এখানে বলেছি ইডিয়মস ব্যবহার করতে, তাই আমি বিলো দ্য বেল্টকে ব্যবহার করলাম। ক্লিয়ার? বলো কোনো ডাউট থাকলে, এই তিনটে অপশনের মধ্যে কোনো ডাউট থাকলে বলো। ওকে, তাহলে পরে পেজে যাচ্ছি। বলছে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড। রিপ্লেস কথার মানে কি? কোনো একটা ওয়ার্ডের মানে রিপ্লেস করা, মানে কোনো একটা জায়গাকে বসানো, রিপ্লেস মানে প্লেস ছিল মানে সেটা সরিয়ে একটা কিছু বসানো। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড, মিসিং এই যে মিসিং ওয়ার্ডটা আছে সেটাকে রিপ্লেস করো, লেখো উইথ দ্য রাইট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে, ফ্রম দ্য গিভেন বিলো। এই গিভেন মানে ক্রেডিটেবল, ক্রেডিউলাস, ক্রেডিবল, ইনক্রেডিউলাস, এই চারটে অপশনের মধ্যে একটা অপশনকে তোমায় বেছে নিতে হবে। প্রথমে বলছে হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু, ওয়াজ সো কিছু একটা সো মানে খুব বেশি ওই সেন্সে বোঝায়, দ্যাট যে হি বিলিভড হিজ কনকক্টেড স্টোরি। কনকটেড স্টোরি মানে হচ্ছে মানে আজগুবি গল্প, কনকটেড স্টোরি মানে হচ্ছে আজগুবি গল্প, স্টোরি মানে আজগুবি গল্প, গল্প মানে যার কোনো মাথা মুন্ডু নেই সেরকম একটা গল্প। আচ্ছা এখানে লালটা কি তোমরা বুঝতে পারছো? রাখার লেখাটা লালটা কি ফুটছে? স্টোরি আজগুবি গল্প, ঠিক আছে? তো বলছে এবার বলছে, এবার আমার কাছে কি চারটে অপশন আছে। কি কি অপশন আছে? ক্রেডিবল, ক্রেডিউলাস, ক্রেডিটেবল, এটা ক্রেডিবল, আর এটা হচ্ছে ইনক্রেডিউলাস। তো আমি শেষ অপশন থেকে আসি। প্রথমে বলি, বলছে যে দাদু এতটাই এরকম পার্সেন্ট যে সে ওই মন গড়া গল্পটাকেও বিশ্বাস করে নিয়েছে। মানে কি, সে মানুষটা এতটাই সফট বা এতটাই সবাইকে বিশ্বাস করে সহজে,
তাই সে বিশ্বাস করে নিয়েছে। তো এখানে অপশন কোথাও ক্রেডিটেবল থেকে এসছে, এগুলো সবই বিশ্বাসের ওপর নির্ভর করে। তো প্রথমে আমাকে মানেগুলো জানতে হবে। ইনক্রেডিউলাস কথাটার মানে হচ্ছে অবিশ্বাসযোগ্য, মানে যেটাকে বিশ্বাস করা যায় না, যেটাকে বিশ্বাস করা যায় না। তাহলে আমার এই অপশনটা কাটা। ক্রেডিবল হচ্ছে ইনক্রেডিউলাসের পুরো উল্টোটা, যেটা বিশ্বাসের যোগ্য, বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য। আর এটা কাটবো না, কারণ এটাকে আমার লাগতে পারে, কারণ বিশ্বাসযোগ্যটা আমি নিতে পারি, কারণ দাদু তো সেরকমই পার্সেন্ট বলছে। বিশ্বাসযোগ্য। ক্রেডিটেবল আর একটা হচ্ছে ক্রেডিউলাস, এই দুটোর মানে কেউ বলতে পারবে? ক্রেডিট কিসে বলছি যে প্রত্যেকটা মানে বিশ্বাসযোগ্য, হ্যাঁ, কিন্তু একটু তো ডিফারেন্স আছেই। যা কি হবে দেখো, ক্রেডিটেবল মানে, এই যে ক্রেডিটেবল মানে হচ্ছে ক্রেডিট দেওয়া বা ক্রেডিট নেওয়া। ক্রেডিট কথাটা কখন বলি? কোনো কাজ করি যখন আমরা প্রশংসা পাই, ক্রেডিট দিই তো। তো এই জিনিসটার মানে হচ্ছে প্রশংসনীয়, এই জিনিসটা মানে হচ্ছে প্রশংসনীয়। আর ক্রেডিউলাস শব্দের মানে হচ্ছে বিশ্বাস করা কোনো রকম, এইটার মানেও বিশ্বাসযোগ্য, কোনো ঘটনা বলছো সেটা বিশ্বাসযোগ্য, সেটা হচ্ছে ক্রেডিবল। আর ক্রেডিউলাস কথাটার মানে কি? ক্রেডিউলাস কথাটার মানে হচ্ছে তুমি বিশ্বাস করছো কিন্তু এখানে তোমার কোনো প্রুফ নেই, উইদাউট এনি প্রুফ তুমি কিছু বিশ্বাস করছো। তাহলে উইদাউট এনি প্রুফ, এনি সাপোর্টিং স্টেটমেন্ট, মানে কোনো রকম কোনো তোমার, তুমি যা বলো, আমি তোমাকে যা বলো তুমি বিশ্বাস করে নিলে, এটা হচ্ছে হ্যাঁ বিশ্বাস গ্রহণ, মানে ক্রেডিউলাস। তার মানে আমি কি পেলাম? এটা বিশ্বাসযোগ্য, তাহলে এই প্রশংসনীয়টা তো আমার একদমই হবে না, কেটে দিলাম। তাহলে আমার এ আর ডি কেটে দিলাম, পরে রইল কে? ক্রেডিবল আর হচ্ছে ক্রেডিউলাস। এবার আমি কোশ্চেনে যাব। হিজ ফাদার ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড হিজ কনকক্টেড স্টোরি। সে তার মন গড়া যে গল্পটা, যা যে আজগুবি যে গল্পটা, সেটা বিশ্বাস করে নিল। তাহলে দেখো, একটা মানুষ যদি তার মন গড়া গল্প তুমি যা বলছে বিশ্বাস করে নেয়, তাহলে সে কি কোনো প্রুফ নিচ্ছে? নিচ্ছে না, সে যে কোনো প্রুফ ছাড়াই সেটাকে বিশ্বাস করছে। তো তাহলে সেটা বিশ্বাসযোগ্য কি? না, বিশ্বাসযোগ্য নয় সেটা। কারণ নয় কি? কারণ সেখানে কোনো প্রুফ নেই। এখানে বিশ্বাসযোগ্য তখনই হবে যখন সেটা প্রুফ থাকবে। আর এখানে ক্রেডিউলাস মানে কি? যা মনে শুধুই বিশ্বাস করে নেওয়া, কোনো রকম কোনো প্রুফ ছাড়াই। তখন উত্তর কি হবে? এইটা। বুঝতে পারলাম? নেক্সট 45, সুমনা সুইটি বর্ষা তো রিপ্লাই করেছে। সুমনা সুইটি রিপ্লাই বুঝতে পারছো? ওকে, নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে, কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি পারফেক্ট টেন্সে হয় তাহলে হ্যাজ বিন হ্যাভ বিন বসাতে হবে, মানে এই যে টেন্সের যে নিয়ম সেইটাকে মেনে চলাটাকে বলা হয় কারেক্ট ভার্ব ফর্মস। যেমন বলছি, নোবডি কেউ নয়, আর লায়ার। অপশন কি কি দিয়েছে? লায়ার মানে মিথ্যে কথা বলে, যে মিথ্যেবাদী। লায়ার কথার মানে হচ্ছে মিথ্যেবাদী। তাহলে বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভস মানেও বিশ্বাস করা, ওয়েট, হ্যাজ বিলিভড মানেও বিশ্বাস, বিলিভিং মানেও বিশ্বাস। এবার কথা হচ্ছে আমার এখানে কোন টেন্স ইউজ হবে সেটা আগে বলো। দেখো, নোবডি বিলিভ মানে কি? বিশ্বাস করা বলছি, তার মানে এখানে সবকটা অপশনে বিশ্বাস করা আছে। তার মানে কি বলতে চাইছে? নোবডি মানে বিলিভ এর কোন একটা ফর্ম, এ লায়ার, মানে কেউই বিলিভকে, কাউকে লায়ারকে কেউ বিশ্বাস করে না। তুমি আমায় বলো, লায়ারকে যে বিশ্বাস করে না, এটা তো জেনারেল কথা না? তুমিও বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না, তো এটা বিলিভস এক্স্যাক্টলি। হ্যাঁ, বলে দিচ্ছি কারণটা। কারণ তার মানে কি, আমিও বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করি না, আজকে হলেও বিশ্বাস করবো না, কালকে হলেও বিশ্বাস করবো না। তার মানে এটা কোথাও না কোথাও একটা জেনারেল ট্রুথ, সবাই বিশ্বাস করি না লায়ারকে। তো যখন জেনারেল ট্রুথ হবে তখন আমার কি আসবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথমেই আমার কি আসবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমার নিয়মটা কি? সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট আছে নোবডি, নোবডি মানে কেউ না, তাহলে এটা কি সিঙ্গুলার? তাহলে সিঙ্গুলারের পরে আমরা কি জানি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি? যে থার্ড পারসন সাবজেক্ট যদি মানে সরি
সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, তাহলে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে, তাই তো? তাহলে আমি কি বললাম, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, দেখো নোবডির সাথে থার্ড পারসন সিঙ্গুলার নোবডি যদি হয়, নোবডি মানে কি কেউই না, তারপরে সিঙ্গুলার, আর নোবডি তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের মধ্যে পড়ে না, তারপরে সে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয়, ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়, তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়, তাহলে কি রইল, বিলিভস। এক্স্যাক্টলি, ওটাই অ্যাকচুয়াল নিয়ম। এক্স্যাক্টলি, কারণ আমরা দেখতে পাচ্ছি তো, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এখানে তুমি বিলিভ, পাস্ট বিলিভিং তুমি হ্যাজ বিলিভ কেন বসাবে, পাস্ট টেন্স, আমার তো পারফেক্ট টেন্সের কথা আসছেই না এখানে, কারণ বিলিভটা আমার হয়ে যাবে, শেষ তো হয়ে যাবে না, বিলিভটার মধ্যে থাকবে, তাই নয় কি? আর বিলিভিং কি করে হবে, কারণ বিলিভিং করলে আমার একটা অ্যাম ইজ আর লাগবে, এখানে তো অ্যাম ইজ আর কিছুই নেই বা ওয়াজ ওয়্যার নেই, তাহলে আমি ব্যবহার করতে পারবো না। আর শুধু বিলিভ হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। এক্স্যাক্টলি, ঠিক আছে, কারণ বোঝা গেল? চেঞ্জ করছি, choose from the following correct indirect form, মানে narration change, narration change বলছে he said to me, দেখো said to মানে কোন টেন্স, past indefinite মানে past tense, তাহলে আমার মানে কি বলে রিপোর্টেড ভার্ব পাস্টে আছে, বেশ। তারপরে যাও, হ্যাভ ইউ সিন মাই ব্রাদার, তুমি কি আমার ভাইকে দেখেছো, হ্যাভ ইউ সিন মাই ব্রাদার, তুমি কি আমার ভাইকে দেখেছো, তার মানে এটা কোন টেন্স আছে, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি সাজাই, হ্যাভ ইউ সিন মাই ব্রাদার্সকে আমি যদি সাজাই, তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনের আনসারটা কি হবে, ইউ হ্যাভ সিন মাই ব্রাদার। যদি কোশ্চেনটাকে আমি অ্যাসার্টিভের ফরম্যাটে চেঞ্জ করি, তার মানে কি হ্যাভ সিন মানে কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমার ইনডাইরেক্ট স্পিচে কি হবে, যেহেতু আমার রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে আছে, দাঁড়াও অপশন চুজ করে রাখো, আমি একটু বলে দিই, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্ট টেন্স আছে, তাহলে উত্তরে কি আসবে, ইউ হ্যাড, হ্যাভটা চেঞ্জ হয়ে কি হবে, হ্যাড সিন মাই ব্রাদার, এটা হবে আমার অপশন। তাহলে আমার এখানে কি আছে, হ্যাভ ভার্বটা আগে আছে, তাহলে আমার এখানে কি আসবে, হ্যাড ভার্ব আগে আসবে, তাহলে উত্তর কি হবে, হ্যাড ইউ সিন মাই ব্রাদার, তুমি কি আমার ভাইকে দেখেছো, তাহলে আবার হ্যাড ইউ সিন মাই ব্রাদার, তাহলে এখানে কি আসবে, কোশ্চেন করা হচ্ছে, কোথায় গেল, তাহলে হ্যাড হবে, তাহলে এই যে ফরম্যাটটা, এই ইউটাকে আমাকে জিজ্ঞেস করছে যে আই মানে আমি দেখেছি কিনা, তাহলে আমি কি আসবো, আই, তাহলে উত্তরে কি আসবে, আই হ্যাড সিন মাই ব্রাদার, উত্তর তো এটাই। এবার যেহেতু কোশ্চেন ফরম্যাটে আছে, তার আগে কি বসবে, ইফ বা ওয়েদার, তাহলে ইফ আই হ্যাড সিন মাই ব্রাদার, এই আনসারটা পড়লো, তার আগে কি বসবে, হি সেড টু মি আছে, তাহলে হি সেড টু মি এর জায়গায় কি বসবে, হি told me বা he asked me, যেহেতু কোশ্চেন আছে হি asked me, তাহলে said to টা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, said to চেঞ্জ হয়ে যাচ্ছে asked। এবার আমরা উত্তর খুঁজতে যাব, তাহলে আমি কোনগুলোকে দেখবো, asked আছে কিনা দেখবো, আর কি দেখবো, I had seen my brother অপশনটা আছে কিনা। তুমি দেখো প্রথম চার্জ হচ্ছে দুটো, দেখো প্রথম কাটবো কোন দুটো, প্রথমে কাটবো আমি বি, কারণ হি সেড টু মি টু সি মাই ব্রাদার হবে না,
তারপরে কোনটা কাটবো, রিকোয়েস্ট। দেখো রিকোয়েস্ট এখানে করা হচ্ছে না তাই কাটবো। তাহলে কাকে কাটলাম, বি ডি আমি কেটে দিলাম। পড়ে রইল কে, এ আর সি। আগে কাটতে শিখতে হবে। এ আর সি পড়ে রইল। তাহলে এ সি এর মধ্যে দেখো, তাহলে আমি দেখলাম এ সি এর মধ্যে প্রথম টোল্ড, আমি আস্ক না করে টোল করতে পারি, তাই ওই অপশনটাকে আমি রেখে দেবো। কিন্তু এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার দ্যাট ব্যবহার হয় না, হয় না। এখানে ইফ আছে, তাহলে এই সেন্টেন্সটা আমার কারেক্ট। এবার যখন আমি দেখলাম ইফ সেন্টেন্স আমার কারেক্ট হচ্ছে, তাহলে পুরো পার্টটা আমি দেখে নিলাম, মিলিয়ে নিই। আই হ্যাড সিন হিজ ব্রাদার, ও এখানে মাইটা চেঞ্জ হবে, হ্যাঁ সরি ওকে বলছে হিজ ব্রাদার, আর এখানে আস্কড অপশনটাও আমার কাছে আছে। তাহলে আমার উত্তর কি হলো, সি। তাই তো লজিকটা বুঝে গেল। প্রথম কাজ হচ্ছে আমার এই ফরম্যাট দেখে আমাকে কাটতে শিখতে হবে, কোন দুটো অপশনকে আমি প্রথম কাটবো। তাই প্রথমে আমি আগে কেটে নেবো অপশন মনে মনে, ওখানে তো তুমি স্ক্রিনে পারবে না, আর পিডিএফ থাকলে অবভিয়াসলি কাটতে, মানে হার্ড কপি থাকলে অবভিয়াসলি কাটতে পারবে। তো প্রথম কাজ হচ্ছে আমি কেটে দেবো কোন দুটো আমার হবে না, তারপরে আমি চুজ করবো কোন দুটোর মধ্যে আমাকে চুজ করতে হবে। আর ডাইরেক্ট উত্তর করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ একদম, আমি জাস্ট বললাম তো প্রিপেয়ার হয়ে যাবে। মানে এইভাবে কাটাটার প্রসেসটা হচ্ছে এইরকম। ক্লিয়ার? বলো এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে চেঞ্জটা হলো? ওকে নেক্সট। সুইটির কোনো রেসপন্স পাচ্ছি না, আছো তো? আমি বলার পর দাঁড়াও দেখে নাও। ঠিক আছে 47 দেখো, চেঞ্জ দ্য প্যাসিভ টু অ্যাক্টিভ মানে কি, ভয়েস চেঞ্জ। প্যাসিভ টু অ্যাক্টিভ, দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ কিন্তু বলেনি, বলেছে প্যাসিভ টু অ্যাক্টিভ, ভয়েসে প্যাসিভ টু অ্যাক্টিভ বলেছে। এবার বলেছে কি সেন্টেন্স আছে, দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্ট। প্রথমে আমাকে তৈরি হতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে। প্রথমে হুড়ুড় করে উত্তর বলবে না, উত্তর নিজেরা প্রিপেয়ার করে নাও, তারপর আমি যখন বলবো তখন শেষে বলবে। তো দেখো বলছি দ্য লায়ন ইজ কল্ড the king of beast। আমাকে প্রথম চিনতে হবে কি, টেন্স। টেন্স চিনতে হবে। তাহলে ইজ যদি হয়, তাহলে আমি ইজ মানে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। ইজ মানে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। তাহলে এবার আমরা সাবজেক্ট দেখে নিই। দ্য লায়ন হচ্ছে সাবজেক্ট, ইজ কল হচ্ছে ভার্ব, আর দ্য কিং অফ বিস্ট হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভের নিয়ম কি, এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আমাদের নিয়ম কি, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট যদি সাবজেক্ট হয়, দ্য কিং অফ দ্য বিস্ট প্রথম আসবে, দ্য কিং অফ বিস্ট প্রথম আসবে। তারপরে কথা হচ্ছে ইজ কল্ড বলেছে, আমরা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে কি বি প্লাস ভি থ্রি আছে, কিন্তু আমি তো আর এখানে প্রেজেন্ট অ্যাক্টিভ টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্স টেন্সে মানে অ্যাক্টিভ ভয়েসে তো আমি আর বি ভার্ব নেব না, আমি নর্মাল সেন্টটা ভার্ব নেব। কি নেব, মেন যে ভার্ব আছে কল, তার মানে কলটা কি হবে, কলস, দ্য কিং অফ বিস্ট কলস। কাকে বলা হয়, ইয়ে অ্যাক্টিভ তো প্যাসিভ বলেছে তো, হ্যাঁ is calls the lion, the lion। তাহলে কি বললাম, কিং অফ বিস্ট calls the lion, তাহলে কাকে রাজা বলা হয়, লায়নকে বলা হয়। the lion is called the king of beast। বা আরেকটা করতে পারো, না এখানে একটু ভুল হচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ এইটা অবজেক্ট পার্ট নয়, হ্যাঁ এটা একটা অবজেক্ট পার্ট বলেছি, হ্যাঁ ওকে। দেখো দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্ট, সিংহকে বলা হয় পশুদের রাজা। কারা বলি, আমরা। কারা বলি, আমরা, বা মানুষজন বা পিপল বলে, লোকজন বলে। তো এখানে বাই সামওয়ান, বাই সামওয়ান মানে অবজেক্ট এজেন্ট পার্টটা নেই, বাই দিয়ে যে এজেন্ট পার্টটা সেটা নেই, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। কিরকম,
হয় লিখবো দ্য পিপল কলস দ্য লায়ন, সাবজেক্ট অবজেক্টে যাচ্ছে, দ্য কিং অফ বিস্ট। আসছি অপশন দেখবো যেহেতু আমার সাবজেক্টটা উজ্জ আছে, যেহেতু আমার সাবজেক্ট পার্ট উজ্জ আছে, তো আমাকে 4টে অপশন দেখতে হবে। তাহলে 7টে অপশনের মধ্যে দেখো প্রথম অপশন, প্রথমেই তো আগে কাটতে শিখতে হবে, প্রথমেই বললাম প্রথম তো বি কাটবে, দ্য লায়ন হ্যাজ বিন কল কাটবে, নান অফ দিস আছে আর এ আছে, দুটোর মধ্যে একটা। দেখো এখানে বলছে উই কল দ্য লায়ন দ্য কিং অফ বিস্ট, তাহলে এখানে হ্যাঁ, কিন্তু উই এর পর তো কল হতেই পারে, কলস তো হবে না, উই এর পর তো কলস হবে না, কারণ ওটা থার্ড পারসন আছে কিন্তু এই ফার্স্ট পারসন আছে, উই তো ফার্স্ট পারসনের পর তো তোমার এস বাই এস যুক্ত হবে না, ঠিক যেমনি দ্য পিপল এখানে প্লুরাল আছে, তাই এখানে শুধু কল হবে, কলসটা হবে না। বুঝে গেল সুমনা? হ্যাঁ, তাহলে অপশন এটা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। দ্য কিং অফ বেস্ট, অ্যাকচুয়ালি বিস্ট মানে সে বলে না উই মেড হিম প্রেসিডেন্ট, আমাদের একটা চেনা সেন্টেন্স আছে যেটা আমরা ইউজ করি, ঠিক ওই রকম, উই মেড হিম প্রেসিডেন্ট, ধরো এটা আমি লিখলাম উই মেড হিম প্রেসিডেন্ট, এই কথাটা ধরো আমি লিখলাম, দিয়ে লিখলাম হি ওয়াজ মেড প্রেসিডেন্ট, তারপরে বাই উইটা আর লিখলাম না, বাই আসটা আর লিখলাম না, হ্যাঁ উজ্জ থাকলো, তো এক্ষেত্রেও সেটাই হয়েছে, ওই জন্য প্রত্যেকে দেখছি যে মিনিং তো ক্লিয়ার হচ্ছে না কি হলো ব্যাপারটা, তারপরে অপশন দেখে আমার মাথায় ব্যাপারটা আইডিয়াটা এসে গেল যে দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্ট, কাদের মাধ্যমে বলা হয়? আমরা, কারণ ওকে তো নিজে বলে না, ও তো নিজেকে বলে না যে আমি বিস্টের মধ্যে রাজা, আমরা বলি তাদেরকে, মানুষজন বলি আমরা, তো ওই জন্য এখানে উই কল দ্য লায়ন দ্য কিং অফ বিস্ট। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে, next 48, find from the below the word that means one who has no belief in God, one who has no belief in God মানে ঈশ্বরকে বিশ্বাস করে না, ঈশ্বরকে নাস্তিক, ঈশ্বরকে বিশ্বাস করে না, তাহলে আমরা কি বলি? নাস্তিক। এবার কথা হচ্ছে নাস্তিক তো আমি বলে দিলাম, পাবো কি করে? 4টে ওয়ার্ড দেখো, থেইস্ট, অ্যাথেইস্ট, গ্যালান্ট আর বিগট, 4টে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, থেইস্ট, অ্যাথেইস্ট আর বিগট, কেন গ্যালান্ট কেন হবে না? কি অন্য? গ্যালান্ট কথার মানে হচ্ছে সাহসী, গ্যালান্ট কথার মানে হচ্ছে সাহসী, তাহলে কাটছি, আগে কাটো আগে, তারপর হচ্ছে বিগট, বিগট মানে বিগট কথার মানে হচ্ছে যে নিজেকে বিশ্বাস করবে, নিজের উপর আস্থা যায়, নিজের ওপর আস্থা বিশ্বাস, এইটাকে বলা হয় নিজের ওপর বিশ্বাস বা আস্থাটাকে বলা হয়। তাহলে আমার দুটোই কাটা গেল, পড়ে রইল অ্যাথেইস্ট আর থেইস্ট। কোনটা অ্যাথেইস্ট আর কোনটা? দেখো একটা এ ডিফারেন্স, শুধুমাত্র একটা এ ডিফারেন্স, এক্স্যাক্টলি। থেইস্ট আর অ্যাথেইস্ট হচ্ছে পুরো অপোজিট ওয়ার্ড, একটা এ এসে সব গোলমাল করে দিয়েছে, একটা এ এসে পুরো মানে উল্টে করে দিয়েছে। অ্যাথেইস্ট মানে যে বিশ্বাস করে না, আর থেইস্ট মানে যে বিশ্বাস করে, তার মানে আমাদের এখানে দুটো অপোজিট ওয়ার্ড, তাহলে আমি এখানে কেটে দিলাম, উত্তর কি হলো? অ্যাথেইস্ট মানে নাস্তিক। ক্লিয়ার? তাহলে প্রথমে এগুলো কাটলাম, কারণ বোল্ড, ব্রেভ, গ্যালেন্ট, বায়োগট মানে নিজের উপর বিশ্বাস বা আস্থা, তাহলে পরে এই দুটো অপশন কেটে গেল, পরে রইল আমার এই দুটো অপশন, এই দুটোর মধ্যে অপশন আমি দেখতেই পাচ্ছি দুটো অপোজিট, থেইস্ট, অ্যাথেইস্ট,
তো অ্যাথেইস্ট মানে হচ্ছে বিশ্বাস করা ভগবানকে, আর অ্যাথেইস্ট মানে হচ্ছে বিশ্বাস না করা। একটা কথা বলি, এই কোশ্চেন সলভ করতে করতে এই চারটে অপশনগুলোকে কিন্তু মনে রেখে দেবে। উত্তর একটা হবে ঠিকই, কিন্তু ওই চারটে অপশনকে কেন মনে রাখবে বলো তো? পরে যখন তোমার এই অপশনে আলাদা কিছু দেবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তাই চারটে অপশন কি পুরোপুরিভাবে পড়বে। একটা অপশন দেখলাম এটা উত্তর, ওটাকেই টিক মেরেতে চলে গেলাম, বাকি অপশনগুলোকে দেখলাম না, এই ভুলটা যেন করো না। কারণ তুমি নিজে জানো না তোমাকে কোন কোশ্চেন দেওয়া হবে। এমন অনেক সময় হয়, ধরো কোশ্চেন উল্টো দিলেও তুমি দেখলে এই অপশনগুলো চারটের মধ্যে অন্য একটা অপশন আছে, বাকি তিনটে অপশন আছে, তার মানে কি এই তিনটে অপশনের মানে তোমার কিন্তু জানা হয়ে গেল। তার মানে ওই চারটে অপশনটা হবে কি হবে না তুমি আইডিয়া করতে পারবে। তার মানে কি তোমার ভোকাবুলারিটা স্ট্রং হবে। তুমি যদি চারটে অপশনকে কন্টিনিউ করতে থাকো তাহলে তোমার ভোকাবুলারিটা স্ট্রং হবে, আর যেটা তোমার সবথেকে বেশি লাভ হবে। নেক্সট 49, find out the given words opposite of amicable। আগে বলো amicable মানে কি? বন্ধুত্ব। তাহলে দেখো আমি কি জানি amicable মানে বন্ধুত্ব, কিন্তু চেয়েছি কি অপোজিট, তাহলে ফ্রেন্ডলিটা কি হবে? বাদ। কারণ আমাকে বলেছে অপোজিট, তাহলে amicable মানে বন্ধুত্ব, তাহলে প্রথম যে অপশন ফ্রেন্ডলি বন্ধুত্ব সেটা তো হবেই না, কারণ বিপরীত বলেছে, হবেই না। তাহলে পড়ে রইলে দেখো প্রথমে আমি একটা অপশনকে কেটে বাদ দিলাম, পড়ে রইলে তিনটে অপশন। সিভিল মানে কি? দেখো সিভিল মানে কি ভদ্র সভ্য মানুষ, ভদ্র সভ্য মানুষ। তাহলে আমার কি অ্যামিকেবলের সঙ্গে অপোজিট হচ্ছে? হচ্ছে না, বি কাটলাম। পড়ে রইল কি সি আর ডি। মিক মানে কি জানো না? যা। তাহলে কি হবে? এবার একটা কথা বলি, এই দুটো হচ্ছে সিনোনিম, এই দুটো হচ্ছে সিনোনিম, সিভিল আর মিক। দেখো হ্যাঁ দেখো এখানে তুমি কিন্তু আরেকটা আনসার পেয়ে গেলে, যে সিভিলের সিনোনিম হচ্ছে মিক, দিতেও পারে পরীক্ষায়, হতেও পারে। সিভিল আর মিক হচ্ছে সিনোনিম, এই দুটো হচ্ছে সিনোনিম। তাহলে সিভিল যদি কাটতে পারি তাহলে মিককেও আমি কাটতে পারি। পড়ে রইল কে? হস্টাইল, যার মানে আমি নিজেও জানি না, মানে আমি জানি মানে বলতে চাইছি আমার মানেটা জানা নেই, কিন্তু এইগুলোকে আমি জানি, তো আমি করে দিতে পারলাম। তাহলে পড়ে কি রইলো একটা অপশন ডি, তাহলে হস্টাইল। তার মানে হস্টাইল মানে কি? সেটা বন্ধুত্বপূর্ণ নয়, অপোজিট। তো অ্যামিকেবলের অপোজিট কি হলো? হস্টাইল, তাই তো। নেক্সট 50, find from the below the word that means vicious, যেটার অর্থ হচ্ছে ভিশিয়াস। আগে বলো ভিশিয়াস শব্দটার সঙ্গে কি, ফাইন্ড দ্য মিনিং মানে কি? তোমাকে শব্দটার একটা সিনোনিম লাগবে। ভিশিয়াস কথাটার মানে একটা মনে রাখবে, ভিশিয়াস কথাটা ব্যবহার করা হয় ভায়োলেন্ট সেন্সে, মানে খারাপ সেন্সে, তাই তো? ভায়োলেন্ট কখন ইউজ হয়? যখন খারাপ সেন্সে ইউজ করা হয়, তাহলে ভায়োলেন্ট সেন্স। এবার আমাকে দেখো এখানের মধ্যে তুমি দেখো যদি ভিশিয়াস সেন্সটা আমার ভায়োলেন্ট হয়, প্রথম কোন অপশনটা বাদ যাবে? সেটা হচ্ছে অনেস্ট। অনেস্ট পার্সন কখনো ভায়োলেন্ট হয় না, মানে অনেস্টের নেচার যেটা, আমি যদি বলছি অনেস্ট পার্সন থেকে তাকে কি ভায়োলেন্টে করা যায়? নেগেটিভ ওটা। তাহলে না মোরাল মানে মরণশীল নয়, মর্টাল মানে মরণশীল, মোরাল মানে মোরাল নীতি বাক্য, যে নীতিটা মেনে চলি, তো সেখানে মোরালও বাদ চলে গেল। পড়ে রইল কি? আসছি, তাহলে পড়ে রইল কি? সিনিস্টার আর বেনিভোলেন্ট, এই দুটো ওয়ার্ড আমার পড়ে রইল। আমাকে বলেছে কি ভিশিয়াস মানে আমি বলেছি ভায়োলেন্ট, তাহলে ভায়োলেন্টের সাথে আমার কোন দুটো গেল না? অনেস্ট গেল না, কারণ অনেস্টি নেচারের সঙ্গে নেগেটিভ ওয়ার্ডটা যাচ্ছে না। আর মোরাল মানে আমার মধ্যে যে নীতি, নীতিটাকে বলা হয়, তুমি যেটা বলছো সেটা মর্টাল, তো মোরাল জিনিসটাও আমার সাথে যাচ্ছে না। তাহলে পড়ে রয়েছে কি বেনিভোলেন্ট আর সিনিস্টার। এবার আমায় বলো বেনিভোলেন্ট আর সিনিস্টারের মানে কি হতে পারে? তোমাদের আইডিয়া থেকে বলো, তোমার কিছু যদি মনে হয়। বেনিভোলেন্ট আর সিনিস্টার মানে কি? আচ্ছা আমাকে বলো। আচ্ছা এবার আমি আসি, বেনিভোলেন্স কথাটা শুনেছো? বেনিভোলেন্স কথাটার মানে হচ্ছে বেনিভোলেন্ট কথাটার মানে হচ্ছে দয়ালু, যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে বলো বেনিভোলেন্ট কি কাজে যাবে? নো। তাহলে পড়ে কে রইল? সিনিস্টার। সিনিস্টারটা তুমি প্রথম থেকে বলছো যে হবে না, হ্যাঁ তোমার দিক থেকে ঠিক,
কিন্তু হবে নাটা বলাটা ভুল, কারণ তুমি দেখো তুমি নিজেই বলছো অশুভ, মানে নেগেটিভ শব্দ না, আর একটা শব্দের মানে তো একটা হবে না, ওই সেন্সটা কিন্তু নেবে। তুমি প্রথমেই বলছো সেটা, তুমি প্রথম থেকে দেখো নিজেই মনে মনে ভাবছো ভিসিয়াস, আমি প্রথমেই বলেছি নেগেটিভ ওয়ার্ড, প্রথম থেকেই বলে যাচ্ছি নেগেটিভ ওয়ার্ড, তুমি কথাটা যদি ক্যারি করতে তুমি সঙ্গে সঙ্গে বলতে সিনিস্টার, কারণ বাকি শব্দগুলো সবকটাই পজিটিভ ওয়ার্ড, বাকি সবকটাই পজিটিভ ওয়ার্ড, তাই তো? বুঝতে পারলে বর্ষা ব্যাপারটা? হ্যাঁ, তুমি যে কথাটা বলে না যে শুভ অশুভ শুনেছি, তার মানে কি তোমাকে প্রথমে কাজ করা উচিত ছিল যে ভায়োলেন্ট বা ভিসিয়াসটি আমার নেগেটিভ ওয়ার্ড, আমার নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটাও কোথাও না কোথাও নেগেটিভ ওয়ার্ড, তাই নয় কি? তোমার সেন্স তুমি কি বলছো কোথাও না কোথাও নেগেটিভ ওয়ার্ড, তাহলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই জন্য তোমাকে বললাম যে আগে তো অপশন বাদ দিয়ে তারপরে ওয়ার্ড, দেখো ওইটা তো হবেই না, একটা দুটো তুমি সবসময় সব তুমি তো পারফেক্ট নাও হতে পারো, একটা দুটো অপশন তো হবেই, তো তখন এই সেন্সটাকে কাজে লাগাবে যে আমি এই ওয়ার্ডটার মানে জানি না ঠিকই, কিন্তু কোথাও না কোথাও এই ওয়ার্ডটা আমাকে নেগেটিভ মনে হচ্ছে, কোথাও না কোথাও তুমি যেহেতু এটা বুঝতে পারছো, তখন কোথাও না কোথাও ওই বেনিভোলেন্টের মাত্রাটাকে মানে কেয়ার না করে তোমাকে এই নেগেটিভ ওয়ার্ডের দিকে যেতে হবে, কারণ যখন তুমি একটা নেগেটিভ সেন্স পেয়ে যাচ্ছ তার মানে দেখবে আর একটা সেন্স অবভিয়াসলি কিছু না কিছু চেঞ্জ হবেই, বুঝে গেল বর্ষা? ওকে, তো এক্ষেত্রে একটু কনফিডেন্সটা গ্রো করতে হবে, ব্যাস আর কিছুই না। তাহলে বাকিগুলো ওয়ার্ডগুলো মানে পেয়ে গেলে? ওকে, choose from the list from the most appropriate word. Most appropriate word. The old man has deficiency and needs a hearing aid. তার মানে কি কোনো একটা ওল্ড ম্যান, যে বয়স্ক মানুষটা আছে তার কিছু তো একটা ডেফিসিয়েন্সি আছে, মানে কমজোরি আছে, ডেফিসিয়েন্সি মানে ল্যাকিং, ডেফিসিয়েন্সি কথা মানে ল্যাকিং মানে কমজোরি কিছু আছে, and needs a hearing aid মানে একটা হিয়ারিং এড মানে শোনার ব্যাপারে কিছু একটা থেরাপি লাগবে বা মেডিসিন লাগবে বা ট্রিটমেন্ট লাগবে। তাহলে হিয়ারিং যখনই আমি বলে দিচ্ছি তার মানে কি কানে শোনার কিছু সমস্যা আছে, তাই নয় কি? না ট্রিটমেন্টটা তার হিয়ারিংয়ে করতে যাবো কেন? দিয়ে আমার কাছে চারটে অপশন আছে, এক হচ্ছে ওরাল, দুই হচ্ছে এটাও ওরাল, এটা হচ্ছে এরিয়াল, এটা হচ্ছে আরবোরিয়াল। দেখো প্রথম আমি কাটতে বললেছি, কাটা শেখা। ওরাল মানে কি? মুখে বলা, ওরাল মানে মুখে বলা, আর ওরাল ট্রিটমেন্ট মানে কি? রেগুলার বেসিসে একটা ট্রিটমেন্ট দেওয়া, ঠিক তো? তাহলে ওরাল শব্দটা দুটো মানে পাচ্ছি, একটা হচ্ছে মৌখিক যেটা আমরা ওরাল এক্সাম দিই, আর একটা পাচ্ছি ওরাল ট্রিটমেন্ট মানে বা রেগুলার বেসিস। আচ্ছা ঠিক আছে, অপশনটা রেখে দাও, আমি পরে আসছি, ঠিক আছে? তো তাহলে আমি প্রথমেই দেখলাম কি ওরালের সাথে আমার এই হিয়ারিং এর বা এই ডেফিসিয়েন্সি কিছুই যাচ্ছে না, তাহলে আমি প্রথম কি কাটলাম? ওরাল। প্রথম কি কাটলাম? ওরাল। কেটে দিয়েছো? আচ্ছা এবার হচ্ছে আরবোরিয়াল। আচ্ছা ওরাল আছে, ওরাল আছে, আরবোরিয়াল, ওকে। আরবোরিয়াল আছে, ওরাল আছে, এরিয়াল আছে। আরবোরিয়ালটা কি? গাছের সঙ্গে মানে গাছ বেসিসে যেটা ইউজ করা হয়, তো রিলেটেড টু ট্রি মানে গাছের সেন্সে ব্যবহার করা হয় আরবোরিয়াল। তার মানে এটাকে কাটলাম। পড়ে রইল কি ওরাল আর এরিয়াল, দুটোর মানে বলতে পারবে? ওরাল মানে ওরাল তো আমরা মুখে বলি, এটার সাথে মুখের একটা আছে কানেকশন আছে, আর এরিয়াল মানে একটা বায়ু মানে বায়ুর এখানে ব্যাপারটা বলার ব্যাপার, আওয়াজের ব্যাপার। এরিয়াল এই শব্দটা হচ্ছে ইয়ার থেকে, এর থেকে হচ্ছে ইয়ার থেকে, আর ওরাল এটা হচ্ছে ইয়ার থেকে। যেহেতু হিয়ারিং এর প্রবলেম বলেছে তার সঙ্গে হচ্ছে এরিয়াটা কানেক্ট করে, তাহলে কি হলো অপশন? অপশন বি। The old man has dash deficiency. Deficiency মানে কোনো একটা কমজোরি থাকা বা কম থাকা, তাহলে old man has deficiency মানে কমজোরি কিছু আছে, needs a hearing aid তার একটা হিয়ারিং এড মানে ট্রিটমেন্ট, হিয়ারিং পারপাসে একটা ট্রিটমেন্ট ওর লাগবে। তাহলে ডেফিসিয়েন্সি কিসে আছে? কানে শোনার প্রবলেম আছে, তাহলে কানের সাথে রিলেটেড কি? ওরাল,
তো সেটা কি হলো, ইয়ার রিলেটেড কি, ওরাল। তাহলে বাকি চারটে অপশন কি, নয়। তাই আমার উত্তর কি হয়ে যাবে, ওরাল ডেফিসিয়েন্সি। ওরাল ডেফিসিয়েন্সি মানে কানের শোনার কিছু একটা প্রবলেম আছে, কানের শোনার প্রবলেম আছে, নিডস এ হিয়ারিং এড। তাই তার একটা কানের শোনার জন্য তার একটা ট্রিটমেন্টের দরকার। ঠিক আছে? Okay, next 52. Find out the appropriate word that befits the underlined part of the sentence. বলছে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে এটাকে ফিট করে এমন চারটে শব্দ তোমাদের দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে। ফ্রেজাল ভার্ব, এক্স্যাক্টলি। অপশন, ওয়েট, এই চারটে অপশনের মধ্যে আমাকে বের করতে হবে। তো আমাকে প্রথম যেতে হবে ব্রেক। এগুলো সব পাস্ট টেন্সে আছে, কারণ এন্টার শব্দটা পাস্ট টেন্সে আছে, তো সব কটা কি পাস্টে ব্যবহার করা আছে। দেখো ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে আমরা জানি ভেঙে পড়া, মানে জানি কি ভেঙে পড়া। তো আমাকে প্রথম জানতে হবে আমার সেন্টেন্সের মানে কি আছে। এ গ্যাং অফ রোবার্স, একটা ডাকাতের দল, এন্টার দ্য ব্যাংক বাই ফোর্স, একটা ব্যাংকে জোর জবরদস্তি ঢুকে বললো। তাহলে দেখো সে কি করছে, বাই মানে জোর জবরদস্তি ঢুকছে, মানে কি সে একটা ফোর্স নিয়ে ঢুকছে। তাই বলছে, তাহলে ওয়েট নো প্রবলেম। তো ব্রেক ডাউন মানে কি ভেঙে পড়া। দেখো ভেঙে পড়া মানে মানসিক দিক থেকে ভেঙে পড়া। তো সেইটার সাথে কি এইখানে ব্যাংকে ঢোকার কোনো সম্পর্ক আছে? নেই। দেখছি, দাঁড়াও আমি আসছি অপশানে। তারপর হচ্ছে ব্রেক থ্রু, আর একটা হচ্ছে ব্রেক, আচ্ছা তারপর আছে ব্রেক আউট। ব্রেক আউট মানে হচ্ছে দেখবে বলবে ম্যালেরিয়া ইজ ব্রোকেন আউট, মানে হ্যাজ ব্রোকেন আউট মানে হচ্ছে কোনো জিনিস হঠাৎ করে ঘটা। ব্রোক আউট মানে বা ব্রেক আউট মানে হচ্ছে কোনো জিনিস হঠাৎ করে ঘটা, হঠাৎ মানে তোমার কাছে কোনো খবর নেই, হঠাৎ করে ঘটা, সেটা হচ্ছে ব্রেক আউট। এবার হচ্ছে দুটো অপশন, তাহলে আমি এটা কেটে দিলাম, পড়ে রইল অপশন বি আর সি। বি আর সি এইটা মানেও হচ্ছে জোর করে ঢোকা, এটা মানেও হচ্ছে জোর করে ঢোকা। ব্রেক ইনটু আর ব্রেক থ্রু। হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্রোক থ্রো মানেও ঢোকা। আচ্ছা আমি বলছি, ব্রোক ইনটু মানে ফোর্স নিয়ে ঢোকা, অবভিয়াসলি বাই ফোর্স কোথাও এন্ট্রি নেওয়া, বাই ফোর্স ঢোকা। আর এটাও ফোর্সে ঢোকা, কিন্তু এটা হচ্ছে নিজের মেন্টালিটির উপর, মানে নিজেকে সাকসেস পাওয়ার জন্য, সাকসেস অ্যাচিভ করার জন্য যে জোর দিয়ে দেওয়া, সেটা নিজেকে যাওয়ার জন্য। তাহলে ব্রোক থ্রুটা কি সাকসেস পাওয়ার জন্য, অ্যাচিভ সাকসেস, সরি ব্রেক থ্রু হচ্ছে সাকসেস অ্যাচিভ করার জন্য, সাকসেস অ্যাচিভ করার জন্য করতে যেটা লাগে, যে ফোর্সটা লাগে, সেই ফোর্স মানে নিজেকে যে ফোর্স করার কাজ লাগে সেটা হচ্ছে ব্রেক থ্রু বা ব্রোক থ্রু। আর তাহলে উত্তর কে পড়ে রইল, বি, ব্রেক ইনটু, ব্রোক ইনটু, হ্যাঁ ব্রোক ইনটু। তাহলে মানের পার্থক্য বোঝা গেল, এটাও কিন্তু বাই ফোর্স, এটাও কিন্তু বাই ফোর্স, কিন্তু এই ফোর্সটা হচ্ছে নিজেকে ফোর্স করা কোনো একটা ভালো জিনিসের দিকে যাওয়ার জন্য, ফোকাসিং জন্য, ফর ফোকাসিং পারপাস। আর এটা হচ্ছে কোনো জায়গায় ভুঙে ঢোকা। বোঝা গেল? যদি এখানে দুটো অপশন থাকতো, মানে ব্রেক ইনটু ব্রোক ইনটু, তাহলে আমরা মানে ব্রোক ইনটু নিতাম, যেহেতু এই ফর্মটা হচ্ছে পাস্টে আছে। এক্স্যাক্টলি পাস্টে আছে, মানে পাস্ট টেন্স কি স্কুলে পরীক্ষা এরকম আসতো, মানে একই রকম থাকতো, হ্যাঁ শুধু মানে চেঞ্জ করে থাকতো, মানে ধরো ব্রেক ইনটু ব্রোক ইনটু এরকম থাকতো, মানে হ্যাঁ ওটা তো আরো বেশি টেনশনে ফেলে দেবে যদি তুমি টেন্স না চিনতে পারো। নেক্সট, the most appropriate preposition, তাহলে কিসে হলো most appropriate preposition। the man has decided to divide his property, তাহলে মানুষটা ঠিক করেছে তার প্রপার্টিটাকে ভাগ করে দেবে। dash is twin sons, twin sons মানে কজন, দুজন, twin sons মানে হচ্ছে দুজন। এবার আমি একটা কথা বলি, ওয়েট, আগে আমায় কাটতে দাও।
তখন হচ্ছে হ্যাজ ডিসাইডেড টু ডিভাইড, মানে ভাগ করতে চাইছে, তা দুজনের মধ্যে চাইছে, দুজনের মধ্যে ভাগ করতে চাইছে। তাহলে প্রথম কোন দুটো কাটবো? সি আর ডি। পড়ে রইল বিটুইন আর অ্যামং। গ্রামারের রুল অনুযায়ী, দাঁড়াও, গ্রামারের রুল অনুযায়ী অ্যামং কাদের মধ্যে হয়? অনেক জনের মধ্যে। অ্যামং শব্দটা ব্যবহার হয় অনেক জনের মধ্যে যখন ভাগ করা হয়। অনেক জনের মধ্যে ভাগ করা হলে অ্যামং বসে। আর বিটুইন কখন বসে? দুজনের মধ্যে ভাগ করা হলে। দুজনের মধ্যে ভাগ করা হলে, দুজনের মধ্যে ভাগ করা বসলে বিটুইন বসে, আর অনেকজনের মধ্যে ভাগ করা হলে অ্যামং বসে। তাহলে আমার অপশন এখানে কি আছে? টুইন সন্স, মানে দুজন ভাই, মানে দুজন ছেলের মধ্যে। দুজনের মধ্যে হলে কি হবে? বিটুইন। দুজনের মধ্যে হলে কি হবে? বিটুইন। অ্যামং কাটা, তাই তো? রশিদুর এত দেরিতে কেন? এত দেরি? ওকে, নেক্সট। ওকে, তাকাও। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। ভয়েস চেঞ্জ অলরেডি একটা পেয়েছো, তখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ছিল, আর এখন কি পাচ্ছ? অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সেন্টেন্স কি আছে? দে আর পেন্টিং দ্য ওয়াল। দে আর পেন্টিং, অপশন নিজেরা চুজ করে রাখো, শেষে বলবে আমাকে। দে আর পেন্টিং দ্য ওয়াল, তাহলে দেয়া আছে কি? দে আর পেন্টিং দ্য ওয়াল। তাহলে আমার এটা কি? সাবজেক্ট। দ্য ওয়াল কি? অবজেক্ট। টেন্স এটা কি? ভার্ব। ভার্ব কি আছে? আর প্লাস আইএনজি, মানে কি? কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস। আর আছে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী আমাকে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। অবজেক্ট সাবজেক্টে যাবে, দ্য ওয়াল। দ্য ওয়াল যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসবে। পেন্টিং এর আইএনজি কে বের করার জন্য আমি বিং বসাবো, তারপর মেন ভার্বকে ভি3 বসাবো, পেন্টেড ভি3 বসাবো, বাই দেম। এবার কথা হচ্ছে আমার অপশনে দেখতে হবে এটা আছে কিনা। দুটো অপশন হতে পারে, আর একটা হতে পারে শুধু হতে পারে দ্য ওয়াল ইজ বিং পেন্টেড বলেও ছেড়ে দিতে পারে, মানে বাই দেমটা নাও থাকতে পারে। তাই আমাকে দুটো অপশন দেখেই চুজ করতে হবে। প্রথমে আমি দেখে দেবো কোন দুটো বাদ যাচ্ছে। আর পেন্টিং মানে বিং থাকতে হবে, যেগুলোতে বিং বিইআইএনজি নেই, বিইআইএনজি নেই সেগুলোকে আমি আগে কাটবো। সি কাটবো, দাঁড়াও, সি কাটবো আর ডি কাটবো, কারণ এখানে কোথাও আমার বিং কথাটা নেই, কিন্তু আমার আইএনজি থাকলে বিং শব্দটা মাস্ট। তাহলে পড়ে রইল কে? ইজ বিং পেন্টেড, ওয়াজ বিং পেন্টেড। টেন্স আমার কি? প্রেজেন্ট। তাহলে ভয়েস চেঞ্জে আমার টেন্স কি হবে? প্রেজেন্ট। তাহলে উত্তর কি হবে? বোঝা যাচ্ছে? তাহলে আমাকে কিভাবে শর্টিং করতে হবে? প্রথম কাজ কেটে কেটে দেওয়া। এখান থেকে দেখো, তুমি যদি টেন্সে উত্তরটা ভুলও করো তাহলেও তুমি উত্তর করতে পারবে, কারণ টেন্স একটাই আছে প্রেজেন্ট টেন্সে। যদি এটা হতো, এটা প্রেজেন্ট টেন্সে দুটো অপশন দিত, তাহলে একটুখানি কনফিউশন লাগতো, বাট এক্ষেত্রে সেটা করেননি, মানে উত্তর তোমাদের কাছে খুব সোজাভাবে চলে এসেছে, তাই তো? নেক্সট 55, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ভুলটা বলে দিলে। চুপ 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 চুপ, ভুল বলে ফেলেছো, চেপে যাও, আমি বলি তারপরে আবার। কেন বলছি, দাঁড়াও। দেখো, ইট হ্যাজ বিন রেনিং। It has been raining. আগে বলো তো কোন টেন্সে আছে?
হ্যাজ বিন রেনিং মানে কোন টেন্স? হ্যাজ বিন রেনিং, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কোন পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট, কারণ ওখানে হ্যাজ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম কি দুটো ইউজ হয়, একটা সিন্স, একটা হচ্ছে ফর। সিন্স কখন ইউজ হয়? যখন একটা বলে হয় এটা থেকে এত, এটা থেকে এত, মানে সিন্স বা এটা থেকে বলতে হয়, অ্যাকচুয়ালি বলতে পারো এটা থেকে, মানে সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং, সিন্স 4 AM, সিন্স 5 AM, 5 PM, মানে 5টা থেকে, 5টা থেকেও চলছে কাজটা। এন্ডিং টাইমটা কিন্তু সিন্সে বলে না, সিন্সে এন্ডিং টাইমটা বলে না। কিন্তু যদি আমি বলি যে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, তখন ইউজ হয় ফর, তখন ইউজ হয় ফর। ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, ফর 5 আওয়ার্স, ফর এক্স্যাক্ট টাইম বেঁধে নেওয়া নয়। যখন আমাকে কোনো একটা বলে, হ্যাঁ টাইম ধরে দেওয়া মানে হচ্ছে তোমার, ধরো আমি বলি সকাল থেকে, মানে এন্ডিং টাইমটা তুমি পাচ্ছ না, তোমার সিন্স মর্নিং, সিন্স ইভিনিং। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 10 বছর ধরে, এক্স্যাক্টলি টাইমটা বলে দিয়েছে, তাই এক্ষেত্রে কি হবে? ফর। এক্ষেত্রে কি হবে? ফর। তাহলে প্রথমে আমার সিন্স কেটে গেল, ফ্রম তো হবেই না, 3 ঘন্টা ধরে থেকে তো হয়ই না, তো ফ্রমও কেটে গেল, পড়ে থাকবে বাই আর ফরের মধ্যে। বাই 3 আওয়ার্স লেখা হয় না, লেখা হয় ফর 3 আওয়ার্স, যেহেতু আমার এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। পারফেক্ট টেন্স মানে সেখানে সিন্স বা ফর বা ফ্রম ব্যবহার করা হয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কেন ম্যাম বুঝতে পারলে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন কতটা ভাইটাল দেখতে পাচ্ছ? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই উত্তরটা তোমরা বলবে, এটা আমি অলরেডি আমার মানে পুরো পড়ানোর সময় এই এক্সাম্পলটাই ছিল। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? তোমার ঘড়ি অনুযায়ী সময় কটা বাজছে, কটা বাজছে? আচ্ছা আমাকে বলো কোন দুগুলো কাটবো আগে বলো। প্রথম দেখো উইথ ইউর ওয়াচ হবে না, তোমার ঘড়ির সঙ্গে হবে না। তোমার ঘড়ির মধ্যে, তোমার ঘড়ির ওপরে বাজছে সেটাও হয় না, ঘড়ির মধ্যে বাজছে সেটাও হয় না, পড়ে থাকছে কি? হ্যাঁ বাই হবে, বাই হবে। এটা একদম মুখস্থ করে নাও, বাই মাই ওয়াচ, বাই হিজ ওয়াচ, বাই, বাই দ্য ওয়াচ। এটা পুরো 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 মুখস্থ করে নাও, কারণ ঘড়ির মধ্যে হয় না, ঘড়ির ওপরে হয় না, ঘড়ির সাথে হয় না, ঘড়িকে দেখা হয় ঘড়ির টাইম অনুসারে কটা বাজছে, মানে বলতে চাই যে তোমার ঘড়ির টাইম অনুসারে কটা বাজছে, বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ির অনুসারে। তো বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। বুঝতে পারলে? মজা লাগে না প্র্যাকটিস সেট করতে? হ্যাঁ সে তো লাগবেই। প্র্যাকটিস সেট করার একটা সবচেয়ে বড় সুবিধা দেখো বলছি, 4টে অপশন থেকে একটা অপশনকে খুঁজে নেওয়ার নিয়ম শেখা যায়। 2 নম্বর হচ্ছে 4টে অপশনের প্রত্যেকটারই কিভাবে ইউজ হচ্ছে কি সেটাকে আমরা জানতে পারি, যার ফলে কি হয় এক্সাম হলে বসে পুরনো রুল মনে না থাকলেও প্র্যাকটিস করতে করতে যে রুলগুলোকে বলা হয় সেগুলো কিন্তু খুব মাথায় থাকে। চলো নেক্সট, replace the underlined verb the most appropriate phrasal verb. phrasal verb মানে ওর মানে পড়া, মানে where থেকে ওর হয়েছে, মানে past tense এ আছে, মানে past tense এ আছে। put by, put out, put on, put aside। put on মানে পরিধান করা, put on মানে পরিধান করা, তাই তো? আচ্ছা আমায় বলো
বাকি শব্দগুলো যেগুলো আছে তাদের মানেগুলো তোমায় জানতে হবে না। প্রথম আসছে পুট বাই। পুট বাই এর মানেটা জানো? পুট বাই, আমি এখানে লিখি দাঁড়াও, এই লাইন আগে জানতে হবে চারটে শব্দের মানে। পুট বাই, পুট আউট, পুট বাই আর পুট আউট মানে বলো। পুট বাই আর পুট আউট। পুট আউট মানে নেভানো, আর পুট এক্সটিংগুইশ, হ্যাঁ। আর পুট বাই মানে বাঁচানো। পুট বাই মানে বাঁচানো বা সঞ্চয় করা, যেটা বলবে, সেভিং পারপাস। হ্যাঁ, পুট বাই বাঁচানো। তাহলে পুট বাই, তাহলে পুট বাই আর পুট গেল, পুট বাই গেল, পুট আউট গেল। পরে এলো পুট অ্যাসাইড আর পুট অন। পুট অন মানে পরিধান করা, আর পুসাইড মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। পুট অ্যাসাইড মানে ছেড়ে দেওয়া, পুট অ্যাসাইড পাশে রেখে দাও মানে ছেড়ে দাও, পুট অ্যাসাইড মানে পাশে রেখে দাও মানে ছেড়ে দাও। হ্যাঁ, সরিয়ে দেওয়া, গুরুত্ব না দেওয়া, না হওয়ার কি আছে, ঠিক আছে। তাহলে পুট অন মানে কি? পরিধান করা, মানে পরা, ড্রেস পরা, ড্রেস পরা। সি ওর এ নিউ ড্রেস অন হার বার্থডে, সে তার জন্মদিনে নতুন জামা পরেছিল। আর পুট পুট পুট, পুটের যেহেতু পাস্ট ফর্মের ব্যাপার নেই, পুট পুট পুট। fill in the appropriate preposition। এটাকে আমি বলি, এই ক্ষেত্রে বলবো মুখস্থ করো, অ্যাকোয়েন্টেড এর সাথে, অ্যাকোয়েন্টেড এর সাথে উইথ ছাড়া কিচ্ছু বসে না। অ্যাকোয়েন্টেড এর সাথে উইথ ছাড়া আর কোনো প্রিপোজিশন বসে না, না টু বসে, না বিফোর বসে, না ফর বসে। অ্যাকোয়েন্টেড উইথ, অ্যাকোয়েন্টেড এর সাথে উইথ ছাড়া আর কিচ্ছু বসে না। এই অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে উই আর ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ মিস্টার দাস। অ্যাকোয়েন্টেড উইথ এর কথাটা মানে হচ্ছে পরিচিত থাকা। অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে পরিচিত থাকা, মানে অ্যাকোয়েন্টেড উইথ সামওয়ান, অ্যাকোয়েন্টেড উইথ সামওয়ান, কারো কোনো একটা মানুষের সাথে পরিচিত থাকা। বা অ্যাকোয়েন্টেড উইথ, দেখো লেখাই আছে উই আর ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ, আমরা খুব ভালোভাবে পরিচিত। কার? মিস্টার দাস, মিস্টার দাসের সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত মিস্টার দাসের সাথে। এটাকে পুরোপুরি হবে মুখস্থর মতো করে নাও, অ্যাকোয়েন্টেড উইথ সামওয়ান। অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে কারোর সাথে পরিচিত হওয়া, এছাড়া কোনো প্রিপোজিশন এর সাথে বসে না। ক্লিয়ার? Next, what is change the statement assertive, format change হয়েছিল না, assertive to sentence। What is the use of this book, old box? এই old boxটার কি ব্যবহার আছে? আমরা কাউকে বলি না এই বক্সটা কি করবে, তার মানে কি এর কোনো ব্যবহার নেই, এর কোনো ব্যবহার নেই। অপশন কি? This old box is no use, এই বক্সের কোনো ব্যবহার নেই। There is some use of this old box, এই বক্স নিয়ে কিছু ব্যবহার করা যাবে। This old box may be useful, এই বক্সটা হয়তো ব্যবহার মানে গুরুত্বপূর্ণ। আর none of the above, এদের মধ্যে একটাও নয়। তাহলে আমি যদি বলি এই যে পেনটা নিয়ে কি করবে, তার মানে কি এই পেনটার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন তখনই করি যখন তার প্রয়োজন থাকে না, তাই তো? অপশন এ, the old box is no use, এই ওল্ড বক্সের কোনো প্রয়োজন নাই। ন্যাচারালি কি হয় বলো তো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে দিলে না, এটা একটু মনে রাখবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে দিলে না বেশি নেগেটিভই ব্যবহার করা হয়। যেমন ধরো আমি বললাম হু কেয়ারস ইউ, কে তোমাকে এত কেয়ার করে, তার মানে কি তোমাকে কেউ কেয়ার করে না, তাই তো? আমরা ইমোশনাল হলে বলি না কে আমার কথা ভাবে, আমার কথা তোমরা কেউ ভাবে না, এরকম ব্যাপারটা। এটা হচ্ছে এরকম, মানে কোশ্চেন স্টেটমেন্ট থেকে যখন তো এরকম ব্যাপারটা, তো এরকম মনে রাখবে যে যখন করতে দেবে তখন এই ফরম্যাটটা কাজে লাগবে, নেগেটিভ, কে ভাবে আমার কথা, ইমোশনাল। আচ্ছা যাই হোক, fill in the blanks and appropriate preposition, appropriate preposition এটা আমি করিয়েছিলাম, দুটো হয়, আগে কাটবো, দুটো হচ্ছে, হ্যাঁ ভুলভাল না বলে থাকে, থামো। বলেছে দ্য ম্যান ডিলস ড্যাশ রাইস, মানে চালের ব্যবসা আছে।
তো ব্যবসা আছে মানে বুঝে গেল বাই হবে না ফর হবে না, কারণ ডিলের সাথে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ডিল ইন, একটা হচ্ছে ডিল উইথ। এটা আমি করিয়েছি প্রিপোজিশন করার সময়, এটা আমার ঠিক। ডিল উইন, ডিল ইন করা মানে হচ্ছে কোনো জিনিসের সাথে ডিল করা, মানে হচ্ছে ধরো কোনো কারোর সাথে আমার ব্যবসা আছে, ধরো কেউ আমাকে ব্যবসা করছে, সে দাঁড়া আমাকে বলতে দাও, যখন ধরো কেউ আমাকে ব্যবসা করছে আমি তার সাথে কি বলবো, আই ডিল ইন, মানে তার সাথে ব্যবসায় যুক্ত হচ্ছি বা তার সাথে কন্ট্যাক্ট করছি। কিন্তু ডিল উইথ মানে কি, আমার কারবার আছে, কারবার থাকা মানে আমি ওই জিনিসটারই ব্যবসা করি, এটাকে বলে কারবার। আমার ধানের কারবার আছে মানে কি আমি ধানেরই ব্যবসা করি। কিন্তু ডিল ইন মানে কারোর সাথে ডিল করা, মানে তার সাথে কোঅপারেট করা বা তার সাথে এগ্রি হওয়া বা রাজি হওয়া, ডিল ইন। তো এক্ষেত্রে কি হবে তাহলে, চালের ব্যবসা আছে, তা চালের ব্যবসা হি ডিলস উইথ রাইস, মানে তার চালের কারবার আছে, চালের ব্যবসা আছে। এই দুটো কিন্তু বেশি পার্থক্য, দুটোই ব্যবসার সাথে রিলেটেড, কিন্তু এটা হচ্ছে কারবার মানে সেই ব্যবসা তোমার নিজের আছে, আর ডিল ইন মানে তার সাথে তুমি কোঅপারেট করছো বা তার সাথে ডিল করছো, আমরা বলি ডিল করা, সেটাকে বলে ডিল ইন। আর বাকি দুটো প্রিপোজিশন হবেই না, প্রথমেই কাটা, কারণ ডিলের সাথে দুটো প্রিপোজিশন যাই না, তো ক্রস ক্রস। নেক্সট, এখানে আবার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, শুধু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে হচ্ছে কত। We have to dash an example of noun. We have to dash an example of noun. আমাদের কাছে নাউনের একটা উদাহরণ, তাহলে কি বলে, সাইট। সাইট মানে SIGST, সাইট মানে কি বলো তো, দেখা, SIGST সাইট মানে হচ্ছে দেখা, আর SIT সাইট মানে হচ্ছে জায়গা, বলি না আজকে একটা, এটা হচ্ছে দেখা, দৃশ্য দেখা, আর এইটা হচ্ছে সাইট মানে ক্লোব প্লেস, বলি না আজকে সাইটে যাবো, দেখবে যারা ইঞ্জিনিয়ার টাইপের হয় তারা আজকে সাইটে গিয়েছিলাম, বলে সাইটে গিয়েছিলাম মানে আমরা দেখতে গেছিলাম, প্লেসটাকে দেখতে গেছিলাম, কোনো একটা জায়গা। SIT সাইট মানে হচ্ছে কোনো একটা জায়গা। আচ্ছা, SYT সাইটের কোনো অস্তিত্ব নেই, এই ওয়ার্ডটার কোনো অস্তিত্ব নেই, তাই প্রথমে একে বাদ দিলাম। আর হ্যাঁ, আর CIT সাইট মানে কি, অপশন একটাই পড়ে আছে, কারণ আমাকে বলেছে উই হ্যাভ টু ড্যাশ অ্যান্ড এক্সাম্পল অফ নাউন, আমাকে একটা নাউনের উদাহরণ কি করতে হবে, বলতে হবে বা বোঝাতে হবে বা দেখাতে হবে, তাই তো, হ্যাঁ দিতে হবে, মানে বলতে চাইছে আমাকে, ধরো তোমাকে আমি বোঝাচ্ছি, হ্যাঁ মানে হচ্ছে তোমাকে একটা উদাহরণ দেওয়া, মানে আমি তোমাকে বোঝাচ্ছি, সেখানে যদি আমি কোনো উদাহরণ না দিই তাহলে তুমি বুঝতে পারবে না, তো উদাহরণ দেওয়াটা হচ্ছে সাইট। তার মানে কি, মানে তোমার সরি উদাহরণ দেওয়া নয়, মানে বোঝানোটাকে বলে, মানে উদাহরণটাকে নেওয়াকে বলে সাইট, মানে ভার্ব হিসেবে, ভার্ব বলবো না, হ্যাঁ নন ফাইনাইট ভার্ব হিসেবে নিতে পারো। তো সাইট মানে দৃশ্য, এবার তো বলতেই পারে না যে নাউনের একটা দৃশ্য দেখাও, সেটা হয় না, উদাহরণের দৃশ্য দেখাও সেটা হয় না, প্লেস তো একদমই হচ্ছে না, আর এই কথাটা বাজারে চলে না মানে নেই, তাহলে পড়ে রইল কে, সাইট। মানে এই নাউনের একটা উদাহরণের একটা মানে লাইন একটা দাও, একটা শব্দ দাও যেটা থেকে আমি বুঝতে পারি যে নাউন এটা, বুঝতে পারছো তো, এটাকে বলা হয় সাইট, CIT। সাইট মানে হচ্ছে উদাহরণ হিসেবে কিছু একটা দেওয়া। What is the use of this box? What is the use of this box? পেয়েছো? 61 clear? গেলাম। দেখো, replace the missing word with right word. They wanted to come to an মানে দেখো তিনটে শব্দ, and মানে দেখো সবকটার একটা সাবজেক্ট ইয়ে আছে, accent, ascent, ascent, বাবারে। In this matter they wanted to come to and dash in this matter, মানে এই ঘটনাটাকে নিয়ে তারা কিছু একটা পয়েন্টে আসতে চাইছে, এই ঘটনাটাকে নিয়ে তারা কিছু একটা পয়েন্টে আসতে চাইছে। প্রথমে বলি এই যে অ্যাকসেন্ট শব্দটা, এটা হচ্ছে আমাদের উচ্চারণে ব্যবহার হয়, অ্যাকসেন্ট মানে কোথায় আমি উচ্চারণে স্ট্রোক দিচ্ছি, এটাকে বলে অ্যাকসেন্ট। এবার বলে কি রে তোর অ্যাকসেন্ট ঠিকঠাক নয়, প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নয়, এটাকে বলতে ব্যবহার করা হয়, ACCENT।
কি হলো? ASCENT, তাহলে কি হবে? অ্যাসেন্ট। কি আছে? ও, অ্যাসেন্ট মানে হচ্ছে বাড়ানো। এই অ্যাসেন্ট মানে হচ্ছে বাড়ানো। এটা কোনো ওয়ার্ড নাই, পড়ে রইলো এইটা, মানে হচ্ছে যেটার সাথে রাজি হওয়া, যেটার সাথে রাজি হওয়া। কাম টু অ্যান অ্যাসেন্ট ইন দিস ম্যাটার, মানে এই ব্যাপারটাকে নিয়ে তারা একটু গুরুত্ব দিচ্ছে বা রাজি হচ্ছে বা কথা বলতে রাজি হচ্ছে, তো এখানে হবে অ্যাসেন্ট। হ্যাঁ, ASSENT। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, মানে দেখে বুঝতে হবে, আর কোনো অপশন নেই। কারণ গ্রেসিয়াস, দেখো দেখে উত্তরটা বুঝতেই পারছো, এখানে একটা শব্দ আছে গ্রেসিয়াস, তো আমাকে জানতে হবে গ্রেসিয়াসের স্পেলিং কি। গ্রেসিয়াসের স্পেলিং GRACIOUS, GRACIOUS, গ্রেসিয়াস। এটা স্পেলিংটা জানতে হবে, গ্রেসিয়াস। এটা নয়, এটা নয়, এটা নয়। মানে কিরকম বলবো, বলে না প্রিটি গ্রেসিয়াস, মানে খুব সুন্দর যেটাকে বলে, বুঝলে? মানে পুরো নাম ইয়ে তো, মানে গ্রেসিয়াস মানে ইয়ে না তো? ইয়ে মানে কি? সুন্দর, সুন্দর না, মানে গ্রেসিয়াস মানে হচ্ছে স্প্রিটিয়াস যেটাকে বলে, মানে পুরো নাম বা মায়ের প্রতি ওরকম টাইপের। গ্রেস থেকে গ্রেসিয়াস। Find from the below the word that mean unsuccessful, সেই শব্দটা যার মানে হচ্ছে আনসাকসেসফুল। ইনসিসমেন্ট, ফিউটাইল, রিলেন্টলেস, স্টেরাইল। হ্যাঁ বলো, আনসাকসেসফুল মানে হচ্ছে যেটাতে সফল হওয়া যায় না, মানে আক্সেস কি? প্রথমটা হবে মনে হচ্ছে। কেন? রিসেন্টনেস মানে হচ্ছে ক্রুয়েলটি। রিসেন্টনেস মানে হচ্ছে ক্রুয়েলটি, মানে মানে কি বলবো, খারাপ যেটাকে বলে, খারাপ সেন্সে। ইনসেসমেন্ট হচ্ছে কন্টিনিউ করা, কোনো জিনিসের সাথে কন্টিনিউ করা, কন্টিনিউটি, কন্টিনিউটি। তাহলে রিলেন্টলেস, ক্রুয়েলটি, ইনসেসমেন্ট, কি বললাম, কন্টিনিউয়াসলি। ফিউটাইল মানে হচ্ছে যেটা কাজ করে না, পেয়ে গেলে উত্তর। ফিউটাইল মানে হচ্ছে যেটা কাজ মানে হচ্ছে এটা কি বলে ফিউটাইলে, বাংলা বাংলা ওয়ার্ডগুলি মনে হচ্ছে না, মানে ফিউটাইল মানে হচ্ছে মানে কি বলবো, শেষ হয়ে যায়, মানে যেটা সাফল্য পাওয়া যায় না, ক্ষতি। কি বলো আরেকবার? হ্যাঁ ফেলে বলো না, অসুবিধা নেই, মানে বোঝেনি কাজ। ফেল মানে যেটাতে ব্যর্থ হওয়া যায়, যেটাতে ব্যর্থ হওয়া যায়। হয়ে গেল, তাহলে আমরা ওয়ার্ড পেয়ে গেলাম, এটা নয়, এটা নয়। আর স্টেরাইল মানে বলো, স্টেরাইল। স্টেরাইল মানে অনুর্বর। হ্যাঁ মানে যেটা বলে না জায়গাটা ঠিকঠাক চাষ করা যায় না। তাহলে রিলেন্টলেস মানে ক্রুয়েলটি, ইনসেসেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, স্টেরাইল মানে হচ্ছে অনুর্বর, ফিউটাইল মানে হচ্ছে ফেল মানে ব্যর্থ হওয়া। তো আনসাকসেসফুলের সঙ্গে কে যাবে? ব্যর্থ হওয়া যাবে, তো উত্তর কি? ফিউটাইল। নেক্সট, চুজিং দ্য রাইট ওয়ার্ড। এখন উই শুড নট বিলিভ হিজ কক, এটা হচ্ছে তোমার গিয়ে ইডিয়াম, এটা হচ্ছে তোমার ইডিয়াম। কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি মুখস্থ করে নাও। কক অ্যান্ড বুল স্টোরি মানে আজগুবি গল্প। উই শুড নট বিলিভ আমাদের বিশ্বাস করা উচিত নয়, হিজ কুক অ্যান্ড বুল স্টোরিজ, তার ওই আজগুবি গল্প বিশ্বাস করা উচিত নয়। কুক অ্যান্ড বুল স্টোরি। কুক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আজগুবি গল্প। Fill in the blanks with appropriate preposition. কি রকম? Whom are you fighting? কার সাথে তুমি যুদ্ধ করতে চাও? Whom are you fighting?
ফর। কার জন্য তুমি যুদ্ধ করতে চাও? হ্যাঁ, তুমি কার জন্য যুদ্ধ করতে চাও। দেখো টুটা প্রথমে ফাইট টু, টু মানে কখন নেই কারোর প্রতি বোঝায়, তো টুটা থেকে না সেন্সটা আসছেই না। বাই, ফাইটিং বাই সামওয়ান হয় কি কারোর দ্বারা যুদ্ধ করার কথা বলছে না, বলে তুমি কার জন্য করতে চাও, আমার মিনিংই আসছে হুম ইউ আর ফাইটিং ফর, তাহলে আমার এই ওয়ার্ডগুলো আসছেই না ইউজে। হুম আর ইউ ফাইটিং ফর, তুমি কার জন্য যুদ্ধ করতে চাও। কিছু কিছু শব্দ দেখো ভেতর থেকে আপনা আপনি এসে যাবে। ক্লিয়ার? লাস্ট, চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কোনটা হবে বলো, দেখে বলো কি হবে, মানে মনে করো একটুখানি। অ্যাকচুয়ালি বলতে চাই যে প্যাস্চার, কথাটা হচ্ছে প্যাস্চার, আমি ওয়ার্ডটা বলে দিলাম, বলো প্যাস্চার, বলো গো। সি নয়, প্যাস্চার, PASTURE। আগে বলো কালচার বানান কি হয়, CULTURE না, কালচার বানান কি CULTRE, তাহলে প্যাস্চার বানান কি PASTURE। এগুলো একটু দেখতে দেখে পড়তে হবে। নেক্সট ইডিয়ামস, আবার ইডিয়ামস বলেছে সি হ্যাড টু ইট ড্যাশ পাই অ্যাট লাস্ট, ড্যাশ পাই, জানো কি ইডিয়ামটা কেউ? অপশন হিউজ, নর্মাল, হাম্বল, নোবেল। তো হি হ্যাজ টু ইট হাম্বল পাই, ইট হাম্বল পাই বলাই হয়, ইট হাম্বল পাই, শেষে তাকে যেটা পাচ্ছে সেটা খেতে হবে। হি হ্যাড টু ইট হাম্বল পাই অ্যাট লাস্ট। এটা ইডিয়ামস গুলো মনে রাখতে হবে। হাম্বল পাই এখান থেকেই হয়ে যাবে, প্র্যাকটিস সেট থেকে তোমার মানে করতে করতে হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, fill in the blanks. The manager and captain of the team dash present in the meeting. এটা একটা কথা বলি, এই আর্টিকেলের এখানে খুব গুরুত্ব। যদি দুটো সাবজেক্ট থাকে, দ্য ম্যানেজার, যদি ম্যানেজার আছে আবার ক্যাপ্টেন আছে, ম্যানেজার আছে আবার ক্যাপ্টেন আছে, যদি লেখা থাকতো দ্য ম্যানেজার আর দ্য ক্যাপ্টেন তখন হতো দুটো পার্সন, যদি লেখা থাকতো দ্য ম্যানেজার আর দ্য ক্যাপ্টেন তখন হতো দুটো পার্সন, কিন্তু যেহেতু লেখা আছে দ্য ম্যানেজার অ্যান্ড ক্যাপ্টেন তার মানে সেটা একটা পার্সন, তার মানে সেটা একটা পার্সন। এটা ভালো করে মনে রাখো, দুটোতেই যদি দাটা থাকতো, দ্য ম্যানেজার অ্যান্ড দ্য ক্যাপ্টেন যদি দুটোতেই যদি দা থাকতো তাহলে সেটা দুটো পার্সন হতো, কিন্তু যেহেতু দা একটাতে আছে আর একটাতে নেই তার মানে যে ম্যানেজার সেই ক্যাপ্টেন টিমের, তাই সেখানে কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে। এখানের মধ্যে দেখো প্রথমে তো বিন আর বিং তো হবেই না, কারণ এখানে আমার সিঙ্গুলার ভার্ব দরকার, বিন আর বিং কখনো একা বসতে পারে না, তাহলে হ্যাভ কি প্লুরাল ভার্ব ইউজ হবে না, পড়ে রইল কি ওয়াজ সিঙ্গুলার ভার্ব। তাহলে আমি কি বললাম দা ম্যানেজার দা ক্যাপ্টেন দুটোতেই দা থাকলে তবে দুটো পার্সন হতো, কিন্তু সেটা হচ্ছে না, একটা পার্সন হচ্ছে, কারণটা কি দা ম্যানেজার এন্ড দা ক্যাপ্টেন একটাই পার্সন, তাই সেখানে আমার কি লাগবে সিঙ্গুলার সাবজেক্ট তো সিঙ্গুলার ভার্ব, তো সেক্ষেত্রে কি ইউজ হচ্ছে অপশন দেখবো বিন আর হ্যাভিং হবে না, কারণ সেটা অন্য ভার্ব ছাড়া বা অক্সিলারি ভার্ব ছাড়া ব্যবহার হয় না, পড়ে রইল হ্যাভ আর ওয়াজ, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে উত্তর কি হলো ওয়াজ। Clear? Next 70 use the correct similar meaning, মানে similar meaning মানে কি synonym, synonym they were provided with sufficient food during war, তাদেরকে যুদ্ধ চলাকালীন sufficient খাবার দেওয়া হয়েছিল, মানে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া হয়েছিল। অ্যাডিকুয়েট, এক্স্যাক্টলি এটা হবে অ্যাডিকুয়েট। ডেফিসিট মানে হচ্ছে কম, ডেফিসিট মানে হচ্ছে কম, তাই তো। আর মিগার, মিগার মানে হচ্ছে লিটল মানে অল্প,
মেগার মানে হচ্ছে অল্প, ডেফিসিট। আর সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরের বা খাবার, পরেরটা, মানে এর সাথে যাচ্ছেই না। নেক্সট, এটাও লিটিল, এটাও লিটিল মানে শর্টেজ মানে অল্প, এটাও অল্প, কিন্তু অ্যাডুকেট মানে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া হচ্ছে। তাহলে সাফিসিয়েন্টের কি হলো সিনোনিম? অ্যাডিকুয়েট। ওকে, আর নেই, শেষ।